প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ আমরা একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো ইংরাজি। ইংরেজি শব্দটি এসেছে পর্তুগিজ শব্দ থেকে। পর্তুগিজেরা ইংরেজদের আগে ভারতে এসেছিলেন এবং তারাই প্রথম এই শব্দটি প্রচার করেছেন ভারতে। সেই শব্দ থেকেই আমরা পরবর্তীকালে ভারতীয়রা ইংলিশ বলতে ইংরেজি বুঝি, যে শব্দটি আসলে পর্তুগিজ। তা প্রধানত আমরা গ্রামাঞ্চলের দিকে ইংরেজি বলতেই বেশি অভ্যস্ত। ইংলিশ যদিও কম বলি, তবুও মোটামুটি শহর গ্রাম মিলিয়ে ইংলিশ এবং ইংরেজি এখন সুপ্রচলিত। আমাদের ভারতীয় ছাত্রছাত্রীদের কাছে, বিশেষ করে বাঙালিদের কাছেও, যারা বিভিন্ন পরীক্ষা দিয়ে থাকি, কম্পিটিটিভ পরীক্ষা, এদের কাছে মূলত কয়েকটি বিষয় কমনই থাকে, যেমন ইংরেজি, অঙ্ক, জিআই, জিকে, এগুলো সব পরীক্ষাতেই থেকে থাকে। তার ভেতরে দেখা গেছে দীর্ঘ 40 বছর ধরে আমি যে পঠন পাঠন চালাচ্ছি বা পড়াচ্ছি, এতে দেখতে পাচ্ছি যে সবথেকে বেশি ভয় পায় ছেলেমেয়েরা ইংরেজি বা ইংলিশকে। অঙ্কের ভীতি অনেকের রয়েছে। এই ইংরেজি বা ইংলিশকে ভয় পাওয়া মূলত অমূলক। আমরা স্বাধীনতার পর দীর্ঘকাল ধরে ইংরেজি প্রত্যেক স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে। স্বাধীনতার আগেও আমরা সমস্ত ইংরেজ শাসন কাল ইংরেজি ভাষা নিয়ে চর্চা করেছি, তবুও আমাদের ইংরেজি ভীতি যায়নি। এটা অত্যন্ত দুর্গেয় ব্যাপার। যারা ইংরেজি জানেন এমন পণ্ডিতেরা, ভাষাতাত্ত্বিকেরা বলেছেন ইংরেজি ভাষা খুবই সহজ ভাষা, কিন্তু এর ব্যবহার, ইউজ ইজ ভেরি ডিফিকাল্ট। ইউজটা হলো খুব কঠিন। তো আমরা আমাদের জীবন দিয়ে দেখেছি যে ইংরেজি ভাষায় আমরা যখন WBCS বা অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষা দিয়েছি, IAS পরীক্ষা দিয়েছি, তখন আমাদের সবই কম্পালসারিলি লিখতে হয়েছিল। সেই 1980-81 সালে পুরোপুরি ইংরেজিতে লিখতে হতো এবং ইন্টারভিউ ইংরেজিতে দিতে হতো। ভালো ইংরেজি আমরা ভালো না জানলেও সেই দুরূহ ইংরেজির সমুদ্র পেরিয়ে পরীক্ষায় সাফল্য লাভ করেছিলাম এবং সেই সাফল্য লাভের পশ্চাতে যেমন লিখিতভাবে করেছি, তেমনি আমরা মৌখিকভাবেও বোর্ডের সামনে ইংরেজিতে কথা বলেই ইন্টারভিউ পাসও করেছিলাম। এখানে এই অভিজ্ঞতা থেকে দেখেছি যে আসল বিষয়টি হলো সাহস থাকতে হবে ইংরেজি লেখা এবং বলার ভেতরে। আর প্রাথমিক অবস্থায় আমাদের বেসিক ইংলিশ বা বেসিক ইংরেজিটা শিখতে হবে, যা প্রত্যেক নতুন ভাষা শিক্ষার ক্ষেত্রেই বেসিক বিষয়টি বা ভিত্তি বিষয়টি দরকার। এই ভিত্তি বিষয়ক আলোচনার ক্ষেত্রে আমরা প্রথমেই বলতে পারি যে তা ইংলিশে ভিত্তি কতখানি হবে, কতগুলো শব্দ পড়লে আমাদের ভিত্তি তৈরি হতে পারে, বা কতখানি গ্রামার আমরা শিখলে আমাদের ভিত্তি তৈরি হতে পারে। এখানে আমাদের প্রাথমিক গ্রামার, যেমন টেন্স, কাল ইত্যাদি, এগুলো যেমন দরকার, তেমনি অন্তত পক্ষে বেসিক ইংলিশ বলতে বোঝায় 850টি শব্দ, মোটামুটি ধরা যায় 1000 খানেক শব্দ গ্রামার সহ, গ্রামারের বিভিন্ন নিয়ম সহ 1000 খানেক শব্দ, ক্রিয়া, নাউন, প্রোনাউন ইত্যাদি সব মিলে আমাদের 1000 খানেক শব্দ শিখলে বেসিক ইংলিশটা শেখা হয়। এবং এই বেসিক ইংলিশটা শিখলে আমরা যে কোনো স্বাভাবিকভাবে ট্রান্সলেশন করতে পারবো, রিপোর্ট লিখতে পারবো, লেটার লিখতে পারবো, প্রেসি করতে পারবো এবং
প্রবন্ধ রচনা করতে পারবো, যেটা এসে বলা হয়। এখন এসে অনেক পরীক্ষাতেই নেই, কিন্তু যেসব পরীক্ষাতে বিসিএস ছাড়া ইউপিএসসি পরীক্ষার মেন পরীক্ষাতে এসে পেপার থাকে, এসে থাকে ইংরেজিতে, সেটা লিখতে হয়। এই ক্ষেত্রে আমাদের বিশেষ মার্কস অ্যাকোয়ার করবার আমাদের যে পন্থা, সেটা হলো লেটার, রিপোর্ট এবং প্রেসিকে কেন্দ্র করে। আমরা যদি প্রেসিটা ভালোভাবে শিখি, তাহলে অল্প লেখার ভেতরে আমরা বেশি মার্কস পেয়ে যেতে পারি। আজ আমরা তাই ইংরেজি প্রেসি নিয়ে আলোচনা করি। প্রেসি রাইটিং বা সারার্থ লিখন। সারার্থ বা সারমর্ম লিখনের দুটি পর্যায় আছে, একটিকে প্রেসি বলা হয় আর একটাকে সামারি। এক্ষেত্রে আমরা দেখেছি যে প্রেসির ক্ষেত্রে শুধুমাত্র মর্ম কথাটাই লিখতে হয়, সেখানে বাড়তি কোনো কথা বলার উপায় নেই। কিন্তু সামারি যেখানে লেখা যাবে, সেখানে মর্ম কথাটিকে বিশেষ বিস্তৃতভাবে লেখা যেতে পারে। তা বিশেষ করে এই প্রেসি লিখতে গেলে আমরা যে প্যাসেজটা দেওয়া হবে, এই প্যাসেজ প্রধানত দেওয়া হয় ডেসক্রিপটিভ, ন্যারেটিভ এবং রিফ্লেকটিভ। এই তিন রকম ভাব থেকে আসতে পারে। তা প্রথমে আমাদের বিষয়টি পড়তে হবে, প্যাসেজটি পড়তে হবে ভালো করে, তারপরে তার অর্থ অনুধাবন করতে হবে। যদি আমরা কোনো শব্দের অর্থ না জানি, তাহলেও কোনো অসুবিধা নেই। আমাদের সামগ্রিক ধারণাটা যদি এসে যায় দু তিনবার পড়ার পরে, তাহলে আমাদের সংক্ষেপে ওই প্রেসি লেখাটা সহজেই হয়ে যাবে। এবং তার জন্য যদি দু একবার আমাদের খসড়া করতে হয়, তাহলে করে নেওয়া যেতে পারে রাফ কাগজে। তো আমরা একটা প্রেসি নিয়ে আমরা আলোচনা করি। সেই প্রেসিটা ধরা যাক, প্রেসি তো দুরকমই আসতে পারে, কোনো পদ্যাংশ আসতে পারে, আবার গদ্যাংশ আসতে পারে, পোয়েম বা পোয়েট্রি থেকেও আসতে পারে, আবার প্রজ থেকেও আসতে পারে। সেক্ষেত্রে আমরা ধরা যাক একটা কবিতা থেকেই একটা অংশ তুলে দিয়েছে, সেই অংশের প্রেসিটা আমরা কীভাবে লিখব। তাহলে প্রথমে আমরা কবিতাটি আলোচনা করি, আগে দু একবার পড়ে দেখি। আমরা একটা কবিতাংশ নিয়ে আলোচনা করি। আমরা জানি যে প্রত্যেক প্রেসির ক্ষেত্রে কি গদ্যেই আসুক কি পদ্যের অংশ, তার একটা নামকরণ করতে হবে, একটা টাইটেল করতে হবে। সেই টাইটেল সবসময়ই 5টি শব্দের মধ্যে হলে সবথেকে আদর্শ হয়, বেশি বা কম হতে পারে, তবে 5টি শব্দের ভেতরে হলে সবথেকে ভালো। তা আমরা এবার একটা কবিতাংশ পাঠ করি। The world's all a fleeting show, for man's illusion given, the smiles of joy, the tears of woe, deceitful shine, deceitful flow, there's nothing true but heaven, and falls the light on glory's palm as fading hues of heaven, and love and hope and beauty's bloom are blossoms gathered for the tomb. There's nothing bright but heaven, poor wanderers of a stormy day. From wave to wave we are driven, and fancy's flash and reason's ray serve but to light the troubled way. There's nothing calm but heaven. একবার পড়া হলো, এটাকে যদি আমরা আর একবার পড়ি আস্তে আস্তে করে,
তাহলে অনেকটা অনুধাবন হয়ে আসবে। এখানে আমরা যেমন কতগুলো শব্দ পেলাম, যেগুলো আমাদের কিছু বদ্ধ, কিছু অবদ্ধ। সেই অবদ্ধ শব্দের ভেতরে যদি দু চারটের বোধও আমাদের আসে, তাহলে লেখার ক্ষেত্রে সেটা অনেক সহজ হয়ে ওঠে। যেমন আমরা আর একবার পড়ি কবিতাংশটি আস্তে আস্তে করে। দ্য ওয়ার্ল্ডস অল এ ফ্লিটিং শো, ফর ম্যানস ইলিউশন গিভেন, দ্য স্মাইলস অফ জয়, জয় মানে আনন্দ, দ্য টিয়ার্স অফ দুঃখ, deceitful shine, deceitful flow, there is nothing true but heaven. সবই হলো মায়াময়, এর ভেতরে হেভেন বা স্বর্গ হলো সত্য। দেয়ার ইজ নাথিং ট্রু বাট হেভেন। এই বাক্যটির উপরে, এই লাইনটির উপরে বিশেষ জোর দিতে হবে। And falls the light on glory's plum, as fading hues of evening, and love and hope and beauty bloom ফোটা, are blossoms gathered for the tomb, there is nothing bright but heaven. আবার সেই একই কথা ঘুরে ফিরে এলো যে দেয়ার ইজ নাথিং ব্রাইট বাট হেভেন। আমাদের আনন্দ, সৌন্দর্য ইত্যাদি যাই থাক না কেন জীবনে, তার ভেতরে আমাদের উজ্জ্বলতম হলো স্বর্গ। এজন্যে কবি বলেছেন দেয়ার ইজ নাথিং ব্রাইট বাট হেভেন। হেভেন স্বর্গ। পোর ওয়ান্ডারার্স অফ এ স্টর্মি ডে, ফ্রম ওয়েভ টু ওয়েভ উই আর ড্রাইভেন। ওয়েভ তরঙ্গ, তরঙ্গের পর তরঙ্গের আঘাতে আমরা ধাবিত হচ্ছি। অ্যান্ড ফ্যান্সিস ফ্ল্যাশ অ্যান্ড রিজনস রে, শার্প বাট টু লাইট দ্য ট্রাভেল ওয়ে, দেয়ার ইজ নাথিং কাম বাট হেভেন। আবার সেই একটি লাইন আমরা পেলাম যেখানে বলা হয়েছে দেয়ার ইজ নাথিং কাম, CALM, কাম, কাম মানে শান্ত বা শান্তি, বাট হেভেন স্বর্গের থেকে শান্তির বা সুখের কিছু নেই। তাহলে আমরা এই যে কবিতাটি একটি দুর্বোধ্য দুরূহ কবিতা বলে মনে হবে, কিন্তু এর ভেতরে আমরা তিনটি লাইন পেয়েছি, যে তিনটি লাইনের অর্থই হলো এক। কবিতাটির তিনটি লাইনেরই অর্থ এক। সেই তিনটি লাইন হলো দেয়ার ইজ নাথিং বাট টু হেভেন, দেয়ার ইজ নাথিং ব্রাইট বাট হেভেন, এবং দেয়ার ইজ নাথিং কাম বাট হেভেন। তাহলে আমাদের এটার যদি বাংলা করি তাহলে দাঁড়াবে যে এই পৃথিবী এখানে মায়াময়, ফুল অফ ইলিউশন, মায়াময়। এখানে আমাদের যা কিছু হাসি, আনন্দ, আহ্লাদ, জীবনের যা কিছু আমাদের বেড়ে ওঠা, অগ্রগতি, যা কিছু, সব কিছুর মূলেই হলো একটা মায়া কাজ করে। সবার উপরে সত্য হলো আমাদের এই সেই স্বর্গীয় ভাবনা, চিন্তা, শিক্ষা, দীক্ষা, সাধনা, আরাধনা, যেটা স্বর্গীয় হতে হবে। দেয়ার ইজ নাথিং কাম বাট হেভেন। স্বর্গীয় সুখের মতো আর কোনো সুখ নেই। পার্থিব সুখ সুখ নয়, এটা মায়াময়, এটা একটা কুহক, এটা অলীক। এই পৃথিবীর যা কিছু আমরা গৌরব দেখতে পাই, যা কিছু সুখ দুঃখ দেখতে পাই, যা কিছু আমাদের আনন্দ উল্লাস দেখতে পাই, সত্য মিথ্যা যা কিছুই দেখতে পাই, সমস্ত কিছুর মূলেই হলো সেই
ঐশ্বরিক স্থান, স্বর্গ, হেভেন। অর্থাৎ এখন আমাদের এই কথাগুলোকে, এই বোধকে, এই যে কবিতাংশ থেকে আমরা যে ভাবার্থ পেলাম, যে মর্মার্থ পেলাম, এই মর্মার্থকে অতি সংক্ষেপে তুলে ধরতে হবে আমাদের প্রশ্নের উত্তরের ক্ষেত্রে। প্রশ্নের উত্তরের ক্ষেত্রে বিশেষ করে সিভিল সার্ভিসের প্রশ্নে প্রেসি লেখার জন্য আলাদা কাগজ দেওয়া হবে। সেখানে বিভিন্ন লাইনে বিভিন্ন সংখ্যা দেওয়া থাকবে, কোন লাইনে কতগুলো শব্দ বসবে, ছক কাটা থাকবে। সেই ছকের ভেতরে আমাদের একটি একটি করে শব্দ লিখতে হবে এবং পাশে যে সংখ্যা নির্দেশ করা থাকবে তাতে আমরা বুঝতে পারবো কত সংখ্যা আমরা লিখতে পারলাম। মোটামুটি কোনো প্যাসেজের 3 ভাগের 1 ভাগ শব্দে প্রেসি লেখা উচিত। তার থেকে যদি বেশি বা কম হয়, খুব একটা বেশি হলে খারাপ, খুব একটা কম হলেও খারাপ, তার জন্যে মার্কস কাটা যাবে। কিন্তু মোটামুটি 5% বেশি বা 5% কম হতে পারে, তাতে কোনো প্রেসি লেখার আদর্শ থেকে বিচ্যুত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। কবিতার ক্ষেত্রে ওই ধরনের আয়তন সবসময় কার্যকরী নয়। এক্ষেত্রে দেখতে হবে যে মর্মার্থ বা ভাবার্থটি অতি সংক্ষিপ্ত হয়েছে কিনা, তার দিকেই লক্ষ্য দিতে হবে। তবে একটা টাইটেল বা নামকরণ করা যেতে পারে। নামকরণ আমরা যদি করি, আনরিয়ালিটি অফ আর্থলি ডিলাইট। আনরিয়ালিটি, পার্থিব সুখ আসলে অবাস্তব। তাহলে আমরা মূল ভাবার্থটি এইভাবে সাজাতে পারি। কিভাবে না, আমরা প্রথমেই শুরু করতে পারি, all our earthly joys and sorrows are mere illusion. আমাদের পার্থিব সুখ, স্বাচ্ছন্দ্য, দুঃখ ইত্যাদি সবই হলো মায়াময়। So also are all glory, love, hope and beauty, so and so. They vanish altogether within a very short time. Imagination and reason may help us temporarily out of the troubles and difficulties of life, but real peace and help can come alone from God. In fact, there is nothing true, glorious and peaceful but Him. এই পর্যন্ত লিখলেই আমাদের এই বক্তব্যের সারার্থ বা মর্মার্থ বলা হবে এবং তার একটি টাইটেলও আমরা দিয়েছি, আনরিয়ালিটি অফ আর্থলি ডিলাইটস। আর এই যে মর্মার্থটি হলো, কবিতার মর্মার্থটি হলো যে এই বিশ্বের যা কিছু আনন্দ, সুখ, দুঃখ, শিক্ষা, দীক্ষা ইত্যাদি যা কিছু আমাদের গৌরব, অগৌরব, কল্পনা, বিলাস, সবই হলো ক্ষণস্থায়ী, সবই হলো মায়াময়, মোহময়, অলীক। আমাদের এই জীবনে, এই দুঃখময় জীবনে, এই সমস্যা সংকুল জীবনে একমাত্র সত্য, একমাত্র শান্তি হলো ঐশ্বরিক চেতনা বা স্বর্গের মহিমা।
In fact, there is nothing true, glorious and peaceful but him. But কথা হলো ছাড়া, নাথিং, নাথিং বাট মানে কিছুই না, নেই। তাহলে হিমকে না তিনি, এখানে হেভেন কথাটাও বসাতে পারো তোমরা, যেহেতু হেভেন কথাটাকে বারবার বলা হয়েছে এখানে, কিন্তু হেভেন অর্থে ঈশ্বরের মহিমার কথাই এখানে প্রকাশিত বলে এখানে হিম কথা বলা যায়। একটা কথা মনে রাখা দরকার যে ঈশ্বর সবসময়ই মহামহিম, এই জন্য আমরা এই বাক্যটির শেষে হিম লিখব, পিসফুল বাট হিম, এই হিম লিখব বড় হাতের এইচ দিয়ে, বড় হাতের এইচ, আই এম হিম। মূলত প্রেসি লেখা খুব কঠিন নয়, একাধিকবার পড়তে হবে, বুঝতে হবে এবং দু একটি লাইনকে আমরা যদি বুঝতে পারি, দু একটি শব্দকে না বুঝতে পারলেও তাতে সমস্যা হবে না। দু একটি লাইনের অর্থকে কেন্দ্র করে আমরা ওই প্যাসেজ বা কবিতাংশের মর্মার্থ উদ্ঘাটন করতে আমরা অবশ্যই পারব। আমাদের সেই কথা আবার বলতে চাই যে আমাদের বেসিক নলেজটা জানতে হবে ইংরেজির জন্যে। তার জন্যে খুব বেশি পরিশ্রম করারও প্রয়োজন নেই, ভয় পাওয়ারও প্রয়োজন নেই। ফরেন ল্যাঙ্গুয়েজ ইংরেজি, এখানে আমাদের ভুলভ্রান্তি কিছুটা ক্ষমার্হ। আমাদের যারা এক্সামিনার রয়েছেন বা ভারতীয় যে পরীক্ষা ব্যবস্থা রয়েছে সেখানে এমনতর নির্দেশ থাকেই যে ফরেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে খুব একটা কড়াকড়ি করা হয় না, সেক্ষেত্রে আমাদের ভয়ের কিছু নেই। বড় বড় ইংরেজ পণ্ডিতেরাও বলেছেন যে বার্ট্রান্ড রাসেল যেমন বলেছেন যে ভারতীয় ইংরেজি হলো স্পোকেন ইংলিশ অ্যান্ড ব্রোকেন ইংলিশ। আমাদের ভয়ের কোনো কারণ নেই। আমরা বেসিক ইংরেজিটা যদি জানি, কিছু গ্রামার, কিছু বাক্য প্রয়োগ, কিছু শব্দ, তাহলে আমরা যে কোনো লেখা, রচনাই হোক, প্রেসই হোক, লেটারই হোক, রিপোর্টই হোক, আমরা সেটা পরীক্ষার মতো করে তৈরি করে দিতে পারবই। ভয় নেই, মা ভই।